নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ বাংলার প্রাইম টাইমে আবার আরও একটা চমকে দেওয়ার মতো বিষয় নিয়ে আপনাদের সামনে। বিশ্বগুরু ভারতের এই তকমা, বিশ্বগুরু ভারতের এই ইমেজ গোটা পৃথিবীতে চর্চিত হতে শুরু করেছে তখন শুধুমাত্র এই পৃথিবীর বুকে বা এই ভূপৃষ্ঠের বুকে নয়, এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে এবার মহাবিশ্বে মহাকাশেও বিশ্বগুরুর ভূমিকা নিতে সম্ভবত ভারত তৈরি। মহাবিশ্বে মহাকাশে সেই বিখ্যাত বাংলা কাব্যিক লাইন, সেইটা বোধহয় ভারতের মহাকাশের অগ্রগতির সঙ্গে এবার অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। তার কারণ মহাকাশে এবার যে কথা অনেক উন্নত দেশ, ভারতের থেকে তথাকথিতভাবে উন্নত হয়ে থাকা বিভিন্ন দেশ যে কথা এখনো কল্পনাতেই আনতে পারেনি, ভারত সরকার সেই প্রকল্প নিয়ে এবার এগোতে শুরু করেছে। মহাকাশে ভারতের অন্তরিক্ষ স্টেশন, ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন। এই বিষয় নিয়েই বিশদে সমস্ত তথ্য নিয়ে এবং ছবি নিয়ে আপনাদের সামনে আসছি আমি ঈশান দেব, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। একদমই ঈশান, যে কথা তুমি বললে, আমি বিশাখা রয়েছি বাংলার প্রাইম টাইমে। এবং সবার আগে তোমার সেই কথা রেস ধরেই বলি, গোটা বিশ্ব দেখেছে যে কিভাবে 10 বছরের মধ্যে একটা দেশ অর্থাৎ আমাদের ভারত, নতুন ভারত, কিভাবে 11 নম্বর অর্থনীতি থেকে চলে এসেছে ধাপে ধাপে 5 নম্বর অর্থনীতিতে, তৃতীয় অর্থনীতি হওয়ার জন্য আর মাত্র সময়ের অপেক্ষা। সেটা গোটা বিশ্ব দেখেছে। এবং তথাকথিত প্রথম বিশ্বের দেশগুলো যারা নিজেদের অহংকারে কখনো পা মাটিতে ফেলতে পারতো না, তারাও দেখেছে। আর শুধু তাই নয়, মহাকাশে কিভাবে মহাগুরু হয়ে উঠেছে ভারত, সেটাও দেখছি আমরা, দেখছে গোটা বিশ্ব। কিভাবে একটার পর একটা সাফল্য, একটার পর একটা চন্দ্রযান 3 মিশন, সেই মিশন তো চূড়ান্ত সাফল্য পেয়েছে। বিশ্ব দেখেছে যে কিভাবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে একমাত্র দেশ হিসেবে পৌঁছে গিয়েছে আমাদের ভারত, নতুন ভারত। এরপর আসি কিসের কথায়? আদিত্য এল1, ধাপে ধাপে সাফল্য। আর এরপর চূড়ান্ত সাফল্য, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই সময়টাও অঙ্কের হিসেব মেনে কাটায় কাটায় যখন সেই সময়টা চলে আসবে, তখন আমরা গোটা দেশ হাততালি দিয়ে উঠবো আদিত্য এল1-এর চূড়ান্ত সাফল্যের জন্য। মিশন গগনযান, যার মধ্যে দিয়ে আর কিছুদিনের মধ্যেই, এই বছরেই মানুষ পাঠাচ্ছে ভারত। কোথায়? মহাকাশে। আর এবার যেটা সব থেকে বড় বিষয়, যে এবার ভারতের নিজস্ব স্পেস স্টেশন মহাকাশে। মহাকাশে মহাভারত, যেটার কথা আমরা বলছি। এবার একেবারে বলা যায় যেভাবে মহাকাশে নিজস্ব একটা আস্তানা তৈরি করে ফেলছে ভারত 2035-এর মধ্যে, সেই আস্তানা একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইসরোর এই নিজস্ব গবেষণাগার মহাকাশে, যেখান থেকে আরও কাছ থেকে মহাকাশকে নিরীক্ষণ করা যাবে, পরীক্ষা করা যাবে। এবং আদতে চাঁদের বুড়ি, যার কথা আমরা শুনে এসেছি সেই ছোটবেলায় গল্প কথায়, গল্পলোকে, সে কি সত্যি আছে? যদি চাঁদের বুড়ি নাও থাকে, আদতে মহাকাশে কি কোথাও কোনো রকম প্রাণের অস্তিত্ব আছে? চাঁদে আমরা কি 1 কাঠা 2 কাঠা জমি কিনতে পারি? সেখানে কি আদতে বাসযোগ্য জমি রয়েছে? সমস্তটা এরপর থেকে এই স্পেস স্টেশন তৈরি হয়ে গেলে বা স্পেস স্টেশন পাঠানো হয়ে গেলে, সেই স্পেস স্টেশন বা এই ভারতের নিজস্ব গবেষণাগার থেকে একটা মহাকাশে যে গবেষণাগার নিজস্ব থাকবে, সেখানে দীর্ঘ সময় ধরে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। করে বলতে পারবেন যারা বিজ্ঞানীরা থাকবেন এই মহাকাশ স্পেস স্টেশনে, মহাকাশে এই স্পেস স্টেশনে যারা থাকবেন, তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে গোটা বিষয়টা আরও কাছ থেকে দেখতে পারবেন। যেটা সম্পর্কে আমরা জানতে চাই, সেই দূরের কথাটা আরও কাছের হয়ে যাবে। তাই না ঈশান? একেবারেই তাই বিশাখা, একেবারেই তাই। দূরের বিষয়টাকে অনেক কাছে আনাই, দূরের বিষয়টাকে অনেক কাছে আনার লক্ষ্য নিয়েই এই দূরদৃষ্টি সম্পন্ন প্রকল্প। তার কারণ 2035 সাল নাগাদ ভারতের এই মহাকাশ বাড়ি তৈরি হয়ে যাবে, এমনটা মনে করছে ভারত সরকার, এমনটা মনে করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এবং 2035-কে লক্ষ্যমাত্রা ধরে নিয়েই 2035-কে লক্ষ্যমাত্রা ধরে নিয়েই ভারতের এই সরকার এগোচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, 2035 সাল যখন আসবে, যখন এই প্রকল্প বাস্তবায়িত হয়ে যাবে, সেই সময় আজকে যারা সরকারে রয়েছেন বা যারা ইসরোয় রয়েছেন, গবেষণায় রয়েছেন, তারা থাকবেন কিনা
তারা তারা থাকবেন কিনা তারা নিজেরাও নিশ্চিত নন, কিন্তু দেশের কথা ভেবে, দেশের গৌরবের কথা ভেবে সেই দূরদৃষ্টি সম্পন্ন প্রকল্প তারা নিয়ে গেলেন। সেই সমস্ত ছবি কোন 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 ধাপগুলো পেরিয়ে এই পর্যায়ে তারা পৌঁছলেন, সেই সমস্ত ছবি আমরা দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট কোলাজ দেখে নেব, ভারতের সেই গৌরবময় অগ্রযাত্রার কোলাজ। 2035 तक अंतरिक्ष में भारत का अपना स्पेस स्टेशन होगा। सैनिक ओवेशन दे करके तालियों से उनको सम्मानित करें। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা আমাদের প্রত্যেকেরই বাড়ি আছে, আমরা একতলা বাড়ি শুনেছি, দোতলা বাড়ি শুনেছি, তিনতলা পাঁচতলা বাড়ি শুনেছি, বহুতল বাড়ি শুনেছি, বেড়াতে গেলে কোথাও কোথাও আর গাছ বাড়ি শুনেছি, গাছের মাথায় বাড়ি করে অনেকে থাকে। কিন্তু একেবারে শুধু গাছ বাড়ি পর্যন্ত নয়, পাহাড় বাড়ি নয়, আকাশ বাড়ি নয়, আকাশের সীমানা ছাড়িয়ে মহাকাশ বাড়ি। খুব সহজ সরল কথায় যদি বলতে চাই, পৃথিবীর সীমানা ছাড়িয়ে, বায়ুমণ্ডলের সীমানা ছাড়িয়ে, পৃথিবীর বায়ুমণ্ডলকে ছাড়িয়ে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার দূরে চলে গিয়ে সেখানে এক বাড়ি, যে বাড়িতে বসে গোটা বিশ্বের, মহাবিশ্বের, ব্রহ্মাণ্ডের নানা রকম অজানা রহস্যের জট একে একে খুলবেন ভারতীয় গবেষকরা, ভারতীয় বিজ্ঞানীরা। প্রয়োজন হলে অন্য দেশ থেকেও বিজ্ঞানীরা সেখানে এসে নিজেদের গবেষণা চালাবেন। এখনো পর্যন্ত মহাকাশ স্টেশন বললেই মাথায় আসে কোন দেশের কথা? মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের দাপটের কথা। কিন্তু ভারত সরকার ভেবে ফেললো সেই কথা, এবং ভারত সরকার সেই প্রকল্পের কাজ শুরুও করে দিল যে 2035 নাগাদ ভারতের মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন হবে। তবে কোন কোন ধাপগুলো তার আগে আমরা ইতিমধ্যেই পেরিয়ে গেলাম, যেগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছে, আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে আমরা ওই গন্তব্যেও পৌঁছবো। সেই ধাপগুলো একবার দেখে নিই শুধুমাত্র গত কয়েক বছরে। আমি পিসিআরকে বলবো সেই ছবি দেখাতে। চন্দ্রযান 3-এর সেই লঞ্চ পর্ব, সেই প্রস্তুতি পর্ব আমরা জানি। এই যে দেখুন সেই ছবি, সেই গৌরবোজ্জ্বল ছবি যখন চন্দ্রযান 3-কে লঞ্চ করা হয়েছিল ভারতীয় উপকূল থেকে। মহাকাশের দিকে রওনা দিয়েছিল চন্দ্রযান 3। 23শে আগস্ট 2023 চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ চন্দ্রযান 3-এর। চাঁদের দক্ষিণ মেরুতে, এই সেই ছবি, চাঁদের দক্ষিণ মেরুতে এখনো পর্যন্ত অন্য কোনো দেশ তাদের মহাকাশযানকে নামাতে পারেনি। প্রথম দেশ হিসেবে ভারত, পৃথিবীর বুকে প্রথম দেশ হিসেবে ভারত এই ল্যান্ডারকে চাঁদের বুকে নামালো। শুধু নয়, চাঁদের দক্ষিণ মেরুতে নামালো। এই সেই গৌরবময় মুহূর্ত, সেই গৌরবময় সন্ধিক্ষণ, যে সময় পাখির পালকের মতো ভাসতে ভাসতে ভারতের ল্যান্ডার, বিক্রম ল্যান্ডার, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পদার্পণ করলো কোনো দেশের বা পৃথিবীর প্রতিনিধি হিসেবে। এই সেই গৌরবোজ্জ্বল মুহূর্ত। গোটা পৃথিবী করতালি দিয়ে অভিবাদন জানিয়েছিল এই দৃশ্য দেখার পর। এরপর আদিত্য L1, আরেকটা সাফল্যের সিঁড়ি। আদিত্য L1 সূর্যের গতিবিধি, সৌরঝড়ের আগাম সংকেত জানতে সূর্যের কাছে পৌঁছে গেল এই আদিত্য L1। এর আগেরটা ছিল চন্দ্রযান। শুধু চাঁদ নয়, সূর্যকে নিয়েও যে এইভাবে ভাবনা চিন্তা করা যায়, সূর্যের বুকে নামা সম্ভব না হলেও, তার প্রচণ্ড তাপের কারণে সূর্যের বুকে নামা সম্ভব না হলেও সূর্যের যতটা সম্ভব কাছে পৌঁছে, খুব কাছ থেকে তার ছবি তুলে সূর্যের ভিতরের সমস্ত গতিবিধির ছবি তুলে স্পষ্টভাবে পাঠানো, সেই কাজটা সফলভাবে ভারত শুরু করলো। আদিত্য L1 এই সেই মিশন, এবং সূর্যের কাছাকাছি সেই ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছে সেই আদিত্য L1 কিন্তু তার এমন ছবি সূর্যের পাঠাচ্ছে, যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে বা সূর্যকে নিয়ে গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এরপর গগনযান,
গগনযানে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। গগনযানের প্রস্তুতি, সেই ছবি। মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। 4 জন মহাকাশচারী যারা এই গগনযানে চড়ে, 4 জন মহাকাশচারী যারা এই গগনযানে চড়ে যাবেন মহাকাশে, তাদের নামও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত তাদের প্রশিক্ষণ চলেছে। সেই 4 মহাকাশচারীকে প্রধানমন্ত্রী নিজে কিভাবে সম্মানিত করছেন, যে ভারতের তরফ থেকে ভারতের তৈরি মহাকাশযানে চড়ে, গগনযানে চড়ে যারা মহাকাশে যাবেন। এই রকম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প একের পর এক হাতে নেওয়া শুধু নয়, সেই প্রকল্পগুলোকে সুনিশ্চিতভাবে সাফল্যের দরজায় পৌঁছে দেওয়া, এই কাজ একের পর এক করে চলেছে ভারত সরকার, করে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আরও একটা ছবি দেখাবো। যে স্পেস স্টেশনের কথা বললাম, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, সেই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরির প্রস্তুতি কেমনভাবে চলছে সেই ছবিটা একবার দেখুন। সেই ছবি, সেই প্রশিক্ষণ চলছে, সেই আবহ, সেই সিমুলেশন তৈরি করে, অর্থাৎ মহাকাশের মধ্যে যখন থাকবেন মহাকাশচারীরা, আন্তর্জাতিক স্পেস স্টেশন যে ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি হবে, তার ভিতরে পরিস্থিতি যেরকম হবে, সেখানে মাধ্যাকর্ষণ কম হওয়ার কারণে যেভাবে তাদেরকে চলাফেরা করতে হবে, কি ধরনের পোশাক তাদের পরতে হবে, কি পরিবেশের মধ্যে তারা পড়বেন, সেই পরিবেশ তৈরি করে তাদেরকে শারীরিক এবং মানসিক প্রস্তুতির মধ্যে আনা হচ্ছে। সেই প্রশিক্ষণ পর্যন্ত শুরু হয়ে গেল। তাহলে কতটা সুনিশ্চিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে ভারতের মহাকাশ গবেষণা, এবং সেটা গোটা বিশ্বের সামনে কত বড় একটা গৌরবোজ্জ্বল নিদর্শন প্রস্তুত করছে, সেটা বলাই বাহুল্য। এবং এই নিয়ে আরও বিশদ তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। আমরা বলছিলাম যে আরও বিশদে আপনাদের জানাবো যে কিভাবে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভারত, কিভাবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র বা মহাকাশে ভারত তার নিজস্ব অন্তরিক্ষ স্পেস স্টেশন তৈরি করতে চলেছে। কিছু ছবি আপনাদের দেখিয়েছি, এবার আরও একটা ছবি দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে ইতিমধ্যেই সম্বর্ধিত করেছেন, যে 4 জন মহাকাশচারী ভারতের ওই মহাকাশ স্টেশনে যাবে। সেই 4 জনের ছবি পরপর দেখাবো। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তাদেরকে সম্বর্ধিত করছেন। তারা কারা? প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার গ্রুপ ক্যাপ্টেন, তিনি ভারতীয় বায়ুসেনার অংশ। আর রয়েছেন অজিত কৃষ্ণন, গগনযান মিশনের জন্য নির্বাচিত 4 জন স্পেস হিরো, তার মধ্যে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণনও। রয়েছেন অঙ্গদ প্রতাপ। ভারতীয় স্পেস এজেন্সি ইসরো জানিয়েছেন যে গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ সহ অন্য 3 জনও 13 মাস ধরে রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। আর রয়েছেন শুভাংশু শুক্লা, উইং কমান্ডার শুভাংশু শুক্লাও রাশিয়ার রাজধানী মস্কোর ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন। এই 4 মহাকাশচারী ভারতের তরফ থেকে মহাকাশে প্রথম যাবেন, ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনে কাজ করার জন্য। এটা কত বড় গৌরবের মুহূর্ত আমাদের জন্য হতে চলেছে বিশাখা। একদমই ঈশান, তুমি যে কথাটা বলছিলে, যে 4 জনের কথা তুমি বললে, যে 4 জন স্পেস হিরোর কথা বা তাদের ছবি তুমি দেখালে, সেই ছবিটা দেখার পর একটা কথাই মনে হয় যে এই 4 জন কি সত্যি কোনো ব্যক্তি, নাকি এই 4 জন আদতে 4 শক্তি, যে শক্তির ওপর ভর করে সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের 140 কোটি ভারতবাসী তাদের স্বপ্নের ডানা মেলছেন তারা মহাকাশে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী মোদী তিনি কি বলছেন শুনুন। ये सिर्फ 4 नाम और 4 इंसान नहीं है, ये 140 करोड़ एस्पिरेशंस को स्पेस में ले जाने वाली 4 शक्तियां हैं। 40 वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है, लेकिन इस बार टाइम भी हमारा है, काउंट डाउन भी हमारा है और रॉकेट भी हमारा है।
গগন জানিয়ে যে 4 জন মহাকাশচারী যাবেন মহাকাশে তাদের কথা বলতে গিয়ে এবার আমাদের আরেকটা বিষয় কথা বলতে হয়, সেটা হলো স্পেস স্টেশন। ভারতের নিজস্ব মহাকাশে আস্তানা, সেই স্পেস স্টেশনে ঠিক কি কি থাকবে, কি কাজ হবে সেই স্পেস স্টেশনে, জানবো ঈশানের কাছ থেকে। ঈশান, কি কি তথ্য পাচ্ছ? ভারতের এই মহাকাশ স্টেশনের নাম হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। এর ওজন হবে 20,000 কিলোগ্রাম থেকে 4 লক্ষ কিলোগ্রাম পর্যন্ত। আর এই স্পেস স্টেশনে 2 জন থেকে 4 জন পর্যন্ত মহাকাশচারী থাকতে পারবেন। পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরবর্তী কক্ষপথে এই স্পেস স্টেশন অবস্থান করবে। এই স্পেস স্টেশন কী নিয়ে গবেষণা করবে? গবেষণা করবে মহাকাশে প্রাণের অস্তিত্ব নিয়ে এবং মাধ্যাকর্ষণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে। এছাড়া চাঁদ বসবাসযোগ্য কিনা তা নিয়েও এই স্পেস স্টেশন থেকে গবেষণা চালানো হবে। এই স্পেস স্টেশনের নিজস্ব অক্সিজেন প্রস্তুতকরণের ব্যবস্থা থাকবে, সেই প্রযুক্তি এখানে থাকবে। তাছাড়া কার্বন ডাই অক্সাইড নির্গমনের ব্যবস্থাও থাকবে। শুধু তাই নয়, ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা যাতে বজায় রাখা যায় এই স্পেস স্টেশনের ভিতরে, তার ব্যবস্থাও এখানে করা থাকবে। অর্থাৎ ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে তার মধ্যে দিয়ে একটার পর একটা যে আমরা দেখেছি মহাকাশে ভারতের মিশন সাফল্য পেয়েছে, সাফল্য পাচ্ছে, সাফল্য পাবে, তার মধ্যে থেকে এবার আমাদের অপেক্ষা 2035-এর জন্য। তার কারণ অবশ্যই 2035-এ যে কথা প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, 2035-এর মধ্যে ভারতের এই স্পেস স্টেশন মহাকাশে পৌঁছে যাবে এবং তার মধ্যে দিয়ে কি কি আমরা পেতে চলেছি, কোন কোন স্বপ্ন বুনতে চলেছি, 2035 সালের মধ্যে ঠিক কি হতে চলেছে শুনবো প্রধানমন্ত্রী নিজে কি বললেন। 2035 तक अंतरिक्ष में भारत का अपना स्पेस स्टेशन होगा जो हमें स्पेस के अज्ञात विस्तार को जानने में मदद करेगा। শুধুমাত্র চন্দ্রযান, আদিত্য L1 বা গগনযান নয়, ভারতের আরও লক্ষ্য রয়েছে। মহাকাশ স্টেশনের কথা তো বলছিলামই, এছাড়াও ভারত চাঁদে মানুষ পাঠানোর কথা বলছে। ভারতের লক্ষ্যে শুক্র গ্রহ অভিযানও রয়েছে। কি বলছেন প্রধানমন্ত্রী আমরা দেখব। इसके बाद शुक्र भी इसरो के लक्ष्यों में से एक है। इसके बाद शुक्र भी इसरो के लक्ष्यों में से एक है। इसी अमृतकाल में भारत का एस्ट्रोनॉट भारत के अपने रॉकेट से चंद्रमा पर भी उतरकर दिखाएगा। ইতিমধ্যেই আমরা দেখেছি যেভাবে মহাকাশে মহাগুরু হিসেবে যেভাবে নিজেকে প্রমাণ করেছে আমাদের আধুনিক ভারত, নতুন ভারত, সেখানে যে মহাকাশে অর্থনীতি আগামী 10 বছর, অর্থাৎ যে 2035-এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আগামী 10 বছরে এই স্পেস স্টেশন পৌঁছে যাবে মহাকাশে। ভারতের স্পেস স্টেশন নিজস্ব স্পেস স্টেশন এবং যেভাবে তার কার্যকরিতা, যেভাবে তার গবেষণা পরীক্ষা নিরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার নিরিখে ভারতের মহাকাশে অর্থনীতি 5 গুণ বাড়বে, যা হবে $44 বিলিয়ন, এমনটাই জানা যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে প্রত্যেকটা ভারতবাসী কেন বলুন তো স্বপ্ন বুনবে না? আজকে আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এই 2047 সালকে সামনে রেখে যাতে ভারত পঞ্চম থেকে তৃতীয় অর্থনীতিতে পৌঁছে যেতে পারে, সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং যাতে 5 গুণ বেড়ে যায় মহাকাশ অর্থনীতিতে ভারতের জায়গা, সেই লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এখন সত্যি ভারতের মানুষের 140 কোটি ভারতবাসীর স্বপ্ন বোনার পালা। ঈশান, একেবারেই তাই। 2022 থেকে 2047 এই সময়কে ভারতের স্বাধীনতার অমৃতকাল বলে বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই অমৃতকালের মধ্যে আমাদেরকে সাফল্যের এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে হবে, আমাদের দেশকে তার দায়িত্ব আমাদেরই নিতে হবে, এই কথাও তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন। এবং সেই লক্ষ্যে ভারত সরকারও যে বদ্ধপরিকর, মহাকাশ গবেষণার দিকে তাকালেই সেটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। চন্দ্রযান 3 হোক, আদিত্য L1 হোক, গগনযান হোক, এখন ভারতের নিজের মহাকাশ স্টেশন তৈরি করার মতন উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া হোক, প্রমাণ করে দিচ্ছে যে অমৃতকালের মধ্যে ভারত অমৃত কুম্ভের সন্ধানে বা সেই গন্তব্যে পৌঁছে যেতে তো প্রস্তুত এবং তৎপর। বাংলা প্রাইম টাইম আজ শেষ করছি, এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা। 2035 तक अंतरिक्ष में
भारत का अपना स्पेस स्टेशन होगा। सैनिक ओवेशन दे करके तालियों से उनको सम्मानित करें। भारत माता की, भारत माता की, भारत माता की।